দেশের ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ বিশ্লেষক ও কূটনৈতিক ব্যক্তিদের নিয়ে বাংলাদেশ ডায়ালগের উদ্যোগে বিশেষ কূটনৈতিক সংলাপের আয়োজন করা হয়েছে। এখনকার তরুণ প্রজন্ম কিন্তু এই দেশটাকে সাজাবার দায়িত্ব নিয়েছে, কাজেই আপনাদেরকে এটা সাজাতে হবে। সংলাপে বক্তারা 5 আগস্ট পরবর্তী বাংলাদেশের কূটনৈতিক অবস্থানের আমূল পরিবর্তনের কথা তুলে ধরেন। স্বৈরাচার সরকারের পতনের পর দেশের পররাষ্ট্রনীতি আরও স্বচ্ছ, দৃঢ় ও ন্যায়ভিত্তিক হওয়া উচিত বলে মত দেন তারা। আগামী দিনে কেমন বাংলাদেশ আমরা পাবো এবং কেমনভাবে আমরা এই ভূরাজনৈতিক যে এখন যেটাকে ঘূর্ণন আমরা বলি, এই ঘূর্ণনে আমরা আমাদের মান সম্মান বা আত্মমর্যাদা বজায় রেখে সম্মানজনক জাতি হিসাবে আমাদের জনগণের স্বার্থকে সমুন্নত রেখে বাংলাদেশকে সামনে নিয়ে যেতে পারবো। এ সময় সংলাপে ভারত ও পাকিস্তানের সাথে সম্পর্ক ঢেলে সাজানো, আঞ্চলিক ভারসাম্য রক্ষা সহ বহির্বিশ্বের সাথে যোগাযোগ উন্নয়নের গুরুত্ব আরোপ করেন। যে আপনার এখানে ভারত বিরোধিতা থাকবে, ভারতের একটা রাজনৈতিক বক্তব্য থাকবে, ভারত আমার অন্যায় যদি করে নিশ্চয়ই আমরা তার প্রতিবাদ করব, কিন্তু সেটা এমনভাবে হবে না যেটা ব্যালেন্সটাকে আমার নষ্ট করে ফেলে বা আমার লার্জার ইন্টারেস্ট যেটা আছে সেটাকে যেন ক্ষতিগ্রস্ত না করে। লার্জার ইন্টারেস্ট, আপনার সিকিউরিটি একটা ইন্টারেস্ট, আসিফ বললেন, আমার ইকোনমি ইজ এন ইন্টারেস্ট। বিশেষ কূটনৈতিক সংলাপের আলোচনায় উঠে আসে রোহিঙ্গা সংকট, রাখাইন রাজ্যে মানবিক করিডোর প্রদান এবং আঞ্চলিক সংঘাতের পটভূমিতে বাংলাদেশের ভূমিকা ও করণীয় বিষয়টিও। যে রোহিঙ্গা ইস্যুর মতো একটি বড় ধরনের ইস্যু, কারা আসলে এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে? একটি নির্বাচিত সরকার। কেন? তার কারণ আপনি যখন অন্য দেশের সাথে সম্পর্কিত কোনো সিদ্ধান্ত গ্রহণ করেন, সেটি জনগণের সিদ্ধান্ত হতে হবে। জনগণের সরাসরি প্রতিনিধি হচ্ছে একটি পার্লামেন্ট। রোহিঙ্গাদের বিষয়ে সাহায্য করছেন, খুব ভালো, আমরা অ্যাপ্রিসিয়েট করি, যে তাদের দেশে তো তারা নিয়ে যেতে পারেন রোহিঙ্গাদের, তাই না? তো সেটা তো করেন না। তার মানে আমাদের দেশেই শুধু আমাদেরই কেন সাহায্য করতে হবে, আমাদেরই কেন যুদ্ধ পরিস্থিতিতে জড়িয়ে পড়তে হবে? সেটা তো কোনো যৌক্তিকতা নাই। বক্তারা বাংলাদেশকে আন্তর্জাতিক সহযোগিতা চাওয়ার পাশাপাশি জাতীয় স্বার্থে স্পষ্ট অবস্থান বজায় রাখার তাগিদ দিয়ে বলেন, বৈদেশিক নীতিকে কেবল নিরাপত্তা বা রাজনীতির দৃষ্টিকোণ থেকে না দেখে অর্থনৈতিক কূটনীতির শক্তিশালী হাতিয়ার হিসেবেও বিবেচনা করতে হবে। কাজে আপনার পররাষ্ট্রনীতিটাই হবে আপনার টুল বা মেথড, আপনার পদ্ধতি, এই জায়গায় আপনার নিরাপত্তাটাকে নিশ্চিত করা এবং সাথে সাথে আপনার উন্নয়নটাকে নিশ্চিত করা। অর্থাৎ ভবিষ্যতে যদি আপনি সম্মানজনক উন্নত একটা বাংলাদেশ দেখতে চান, তাহলে এই কূটনীতিতে আপনাকে বিনিয়োগ করতে হবে, তার যেটা মর্যাদা সে জায়গায় দিতে হবে। এবং বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশে দুইটা প্রতিষ্ঠানই স্বাধীনতার পরে তৈরি হয়েছিল, একটা হচ্ছে ডিফেন্স আর একটা হচ্ছে ডিপ্লোমেসি। বাংলাদেশ ডায়ালগের উদ্যোগে এই সংলাপে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বহুমুখী পররাষ্ট্রনীতির কথা তুলে ধরা হয়। বক্তারা বলেন, জিয়াউর রহমানের বহুমুখী পররাষ্ট্রনীতির কারণে খুব দ্রুত যুদ্ধবিধ্বস্ত একটি দেশ বিশ্বমঞ্চে আত্মবিশ্বাসের সঙ্গে নিজের অবস্থান নিশ্চিত করতে পেরেছিল। আজকের বৈশ্বিক বিভাজনের মধ্যে বাংলাদেশকে দূরদর্শী নীতি গ্রহণ করার ক্ষেত্রে জিয়াউর রহমানের বহুমুখী পররাষ্ট্রনীতি অনুসরণ করা উচিত। বাংলাদেশের ভৌগোলিক ও কৌশলগত অবস্থান দেশের কূটনৈতিক ভূমিকাকে আরও জোরদার করেছে জানিয়ে আলোচনার অংশ নেওয়া বক্তারা বলেন, ইন্দো প্যাসিফিক অঞ্চল এবং চীন যুক্তরাষ্ট্র সম্পর্কের জটিলতায় সংলাপের মধ্যস্থতা করতে বাংলাদেশকে সক্ষমতাও তৈরি করতে হয়েছে। বাংলাদেশে আমরা মোটামুটি একটা 54 বছরের একটা লং টাইম পার হয়েছি। ফরেন পলিসি নিয়ে অনেক এক্সপেরিমেন্ট হয়েছে, অনেক কথাবার্তা হয়েছে এবং মোর অর লেস কিছু কম বোঝা বেশি বোঝা সবই হয়েছে। আমাদের এখন একটু বাস্তবতার দিকে আগাতে হবে। আমাদেরকে দেখতে হবে যে আমরা যদি অ্যাজ এ নেশন, অ্যাজ এ স্টেট সার্ভাইভ করতে যাই, আমরা মোস্ট প্রবাবলি মিলিটারিলি পারবো না, আমাদেরকে ডিপ্লোম্যাটিক্যালি করতে হবে। দেশের ভবিষ্যৎ পররাষ্ট্রনীতির ক্ষেত্রে এমন হতে হবে যা জনগণের আশা, অর্থনৈতিক সামর্থ্য এবং আন্তর্জাতিক মর্যাদাকে সম্মান করবে। দৃঢ় নেতৃত্ব, কৌশলগত চিন্তা এবং কূটনৈতিক দক্ষতার মাধ্যমে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় একটি ভারসাম্য ও স্বয়ংসম্পূর্ণ শক্তি হিসেবে গড়ে ওঠার বিষয়েও মত দেন সকলে। বাংলাদেশে আমরা এখনো পররাষ্ট্রনীতি বিষয়ে এবং রাজনৈতিক নানা বিষয়ে ইস্যুগুলো নিয়ে একটা ঐক্যমত তৈরি করতে পারিনি, এবং সেই ঐক্যমত তৈরি করতে না পারার কারণে ভারতের সাথে যে সম্পর্ক, সেই সম্পর্ক প্রভাবিত হচ্ছে। সাইমন সাইফ, কালের কণ্ঠ।